আচ্ছা, তাহলে আজকে তোমাদের আমরা পড়াবো গ্লুকোনেওজেনেসিস। গতদিন আমরা পড়েছিলাম কার্বোহাইড্রেট মেটাবলিজম, আমরা শুরু করেছিলাম। তার সাথে আরো কিছু পড়েছি, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এর আমরা পুরো প্রসেসটা পড়েছিলাম। গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্স কি, গ্লাইকোলাইসিস রেগুলেট করে কে কে, এই সব জিনিস সম্পর্কে আমরা জেনেছি। তাহলে আজকে আমরা পড়বো গ্লুকোনেওজেনেসিস। নরমালি আমরা যখন একটা কার্বোহাইড্রেট ডায়েট খাই তখন কি হয়, তখন আমাদের সেই কার্বোহাইড্রেট আমাদের ইন্টেস্টাইনে ডাইজেশন অ্যাবসর্পশন হয়, এরপরে হেপাটিক পোর্টাল সার্কুলেশন দিয়ে সেটা কোথায় চলে যায়, লিভারে চলে যাবে। সেখান থেকে অথবা হোল বডিতে সাপ্লাই হবে। প্রত্যেকটা সেল গ্লাইকোলাইসিস থেকে এনার্জি পায়। আমাদের বডির এমন কোনো সেল নাই যেখানে গ্লাইকোলাইসিস হয় না। আমরা এনার্জি পাই, আমরা জানি থেকে কার্বোহাইড্রেট থেকে তো পাই, লিপিড থেকেও অনেক বেশি এনার্জি পাই, তাই না? মেইনলি প্রোটিন এনার্জি দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিনের কাজ এনার্জি দেওয়া না, অন্যান্য কাজ করে। যখন এইগুলো থাকে না, কার্বোহাইড্রেট থাকে না, তখন হয়তো প্রোটিন আসে এনার্জি দেওয়ার জন্য। তো আমাদের ব্লাড গ্লুকোজে, মানে আমরা খাওয়ার পরে যে গ্লুকোজটা ব্লাডে যায়, সেই গ্লুকোজটা তখন কি সেলে সরাসরি এনার্জি দিতে পারে। সেই প্রসেসের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রসেসে আমাদের সেল এনার্জি পায়। যদি কেউ না খেয়ে থাকে, ধরো ওভারনাইট ফাস্টিং, অথবা আমরা রমজান মাসে না খেয়ে থাকি, অথবা স্টারভেশনে থাকে, তখন কি হয়, তখন প্রথমে আমাদের যে আমরা খাওয়ার পরে যে গ্লুকোজটা এনার্জি দিল, তারপরে এক্সেস যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটা জমা থাকে গ্লাইকোজেন হিসেবে, তাই না, আমাদের লিভারে, লিটল মাসলে। তাহলে যখন স্টারভেশনে থাকে অথবা ফাস্টিং কন্ডিশনে থাকে, অথবা কেউ কার্বোহাইড্রেট যদি না খেয়ে থাকে, লিমিটেড কার্বোহাইড্রেট ইনটেক করে, যতটুকু প্রয়োজন এনার্জির জন্য ততটুকু কার্বোহাইড্রেট সে খাচ্ছে না, তখন কি হবে, গ্লাইকোজেনোলাইসিস হবে। আমাদের যে বডির যে গ্লাইকোজেন গুলো আছে, সেগুলো ব্রেকডাউন হয়ে আমরা সেগুলো থেকে এনার্জি পাবো। ঠিক আছে? আর যখন গ্লাইকোজেন স্টোর যখন প্রায় শেষের দিকে, তখন গ্লুকোনেওজেনেসিস শুরু হবে। মানে গ্লাইকোজেন চলবে মোটামুটি 12 ঘন্টা, যদি কেউ ফাস্টিং থাকে তার গ্লুকোনেওজেনেসিসও চলবে। তখন কি হবে, গ্লুকোনেওজেনেসিস মানে কি, এটা হচ্ছে গ্লুকোজ ফর্ম করবে থেকে, নন কার্বোহাইড্রেট প্রিকারসার থেকে। তাহলে কার্বোহাইড্রেট না, নন কার্বোহাইড্রেট প্রিকারসার থেকে যখন আমাদের বডি গ্লুকোজ তৈরি করে, তখন সেই প্রসেসকে আমরা বলি গ্লুকোনেওজেনেসিস। ঠিক আছে? তাহলে গ্লুকোনেওজেনেসিস হওয়ার কি দরকার? একটা তো আমরা বললাম যে আমাদের ফাস্টিং কন্ডিশন থাক, স্টারভেশনে থাক, অথবা আমরা কম কার্বোহাইড্রেট খাই। এই যে এখন কিটো ডায়েট খায়, তাই না, তখন কার্বোহাইড্রেট একেবারে খায় না। তাহলে এই কন্ডিশন গুলোতে কি হবে, আমাদের বডি এনার্জি সাপ্লাই কে দিবে? আমাদের বডির কিছু কিছু সেলে কন্টিনিউয়াস গ্লুকোজ সাপ্লাই লাগে। গ্লুকোজ ছাড়া অন্য কিছু থেকে সে এনার্জি নিতে পারে না। যেমন নিউরন, আরবিসি, ঠিক আছে, আমাদের ব্রেইন এবং আরবিসি, এটার জন্য অবশ্যই গ্লুকোজ লাগে এনার্জির জন্য। তাহলে আর অন্যান্য সেলে তো গ্লুকোজ সাপ্লাই দরকার আছেই। অন্যান্য সেল যদিও গ্লুকোজ ছাড়াও হয়তো অন্য সোর্স থেকে এনার্জি নিতে পারে, কিন্তু আরবিসি এবং নার্ভাস সিস্টেম, এই দুটো সোললি ডিপেন্ডেন্ট অন গ্লুকোজ ফর এনার্জি সাপ্লাই। তাহলে এই যে যখন কেউ কার্বোহাইড্রেট খাবে না, তখন এই গ্লুকোনেওজেনেসিস প্রসেসটা আছে জন্য তার ব্লাড গ্লুকোজ লেভেলটা, বা এখানে কার্বোহাইড্রেট সাপ্লাইটা, গ্লুকোজ সাপ্লাইটা তার মেনটেন হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্স 1 নাম্বার। আরো কি আছে, যদি কারো গ্লুকোনেওজেনেসিস না হয়, তাহলে কি সেটা ইউজুয়ালি সেটা কি হয়, তখন প্রথমে হাইপোগ্লাইসেমিয়া হবে। যেহেতু তার গ্লুকোজ নাই, তাহলে গ্লুকোজ সে খাচ্ছেও না, গ্লুকোনেওজেনেসিস প্রসেসও চলছে না, গ্লাইকোজেন যে স্টোর থাকে সেটা একসময় এক্সস্টেড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন কি হবে, তখন তার হাইপোগ্লাইসেমিয়া হবে। তারপরে ব্রেইন ডিসফাংশন হবে, কারণ ব্রেইনের শুধুমাত্র দরকার গ্লুকোজ, গ্লুকোজ থেকেই শুধুমাত্র এনার্জি নিতে পারে। এছাড়া কিটোন বডি থেকেও নিতে পারে, কিন্তু মেইনলি গ্লুকোজ থেকে নেয়। তারপরে কি সেই পার্সেন্টটা একসময় কমা হবে, এরপরে আলটিমেটলি ডেথ হতে পারে। তাহলে গ্লুকোনেওজেনেসিস যদি এই প্রসেসটা কারো না চলে, সেটা ইউজুয়ালি সেটা ফাটাল হতে পারে মানুষের জন্য। আচ্ছা, আর একটি কি, এই যে গ্লুকোনেওজেনেসিস আমরা যখন করব, দেখবো যে গ্লুকোনেওজেনেসিস প্রসেসটা কি নন কার্বোহাইড্রেট সোর্সকে ইউজ করে, মানে কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো জিনিস থেকে সে গ্লুকোজ তৈরি করে। তাহলে আমাদের যে বডিতে যে সাইট্রিক অ্যাসিড সাইকেল চলে, এর বিভিন্ন ইন্টারমিডিয়েটস আমাদের বডিতে তৈরি হতে থাকে। তাহলে এগুলোর একটা
লেভেল, হ্যাঁ, এই বা কনসেন্ট্রেশন মেইনটেইন হয় এই গ্লুকোনিওজেনেসিস প্রসেস। ওগুলো তখন কি হয়, ওই ইন্টারমিডিয়েটস অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল ওগুলো দিয়ে আবার গ্লুকোজ তৈরি করে, হ্যাঁ, গ্লুকোনিওজেনেসিসে। তাহলে ওই সব ইন্টারমিডিয়েটস এর একটা কনসেন্ট্রেশন মেইনটেইন হয়। আর একদিকে আমাদের বডিতে মেটাবলিজমের অনেক প্রোডাক্ট তৈরি হয়, হ্যাঁ, যেগুলো হয়তো আমাদের আর কোনো কাজে লাগে না। তখন কি করে, তখন বডি সেগুলো থেকে গ্লুকোনিওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি করে। যেমন ল্যাকটেট তৈরি হয় কোথায়? ল্যাকটেট যদি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, অথবা আমাদের বডি যখন স্টারনাস এক্সারসাইজ করে, তখন কি হয়, মাসল গুলো ল্যাকটেট যখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ সাপ্লাই দিয়ে তখন কমপ্লিট করতে পারে না, তখন কি হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে ল্যাকটেট তৈরি হয়। তখন এই ল্যাকটেটটা কিভাবে ক্লিয়ার আউট হবে আমাদের বডি থেকে? কারণ ল্যাকটেট যদি বেশি জমা হয় ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, এটা একটা হার্মফুল কন্ডিশন। তখন কি হবে, এই ল্যাকটেটটা গ্লুকোনিওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি করতে পারবে। আবার অ্যাডিপোজ টিস্যুতে কন্টিনিউয়াস গ্লিসারল তৈরি হয়। এই যে আমরা যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, তাই না, আমরা যে ফ্যাটটা খাই, এই টিএজি যখন ব্রেকডাউন হয় তখন কি একটা গ্লিসারল তৈরি হয়, 3টা ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড তো ফ্যাটি অ্যাসিডের মতো মেটাবলিজম হয়ে যায়, আমরা এরপরে পড়বো, তাই না, ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম তখন পড়বো। আর গ্লিসারলটা কি হয়, গ্লিসারলটা তখন কি হয়, এই গ্লুকোজ তৈরিতে ইউজ হতে পারে। ঠিক আছে, এইটা। আচ্ছা, আবার যদি কারো এক্সেস গ্লুকোনিওজেনেসিস হয়, সাধারণত এটা ক্রিটিক্যালি ইল পেশেন্টদের হবে, অথবা যাদের ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 আছে তাদেরও হতে পারে। এই মানে অসুস্থ লোকদের, খুবই যারা অসুস্থ, তাদের কি হয়, ইনজুরি বা ইনফেকশনের রেসপন্সে এই গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা বেড়ে যায়। তখন কি হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে। আর মানে গ্লুকোজ লেভেলটা নরমাল থাকবে না, যতটুকু গ্লুকোনিওজেনেসিস হওয়ার দরকার ছিল তার চেয়ে বেশি হবে, কাজেই তখন গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। এবং অ্যাকচুয়ালি যদি কোনো পেশেন্ট থাকে, অসুস্থ থাকে, এই হাইপারগ্লাইসেমিয়া তার অসুস্থতাটাকে আরো বাড়িয়ে দিতে পারে, হ্যাঁ, এটা একটা হার্মফুল কন্ডিশন। ঠিক আছে, তাহলে গ্লুকোনিওজেনেসিসের ইম্পর্টেন্স আমরা কি জানলাম? নাম্বার 1 কি, যখন বডি আমাদের ফাস্টিং থাকে, স্টারভেশনে থাকে, তখন তো অ্যাডিকুয়েট গ্লুকোজ সাপ্লাই পায়, বিশেষ করে আরবিসি এবং নিউরনের জন্য এটা ইম্পর্টেন্ট। যদি গ্লুকোনিওজেনেসিস না হয় তাহলে সেটা ফাটাল কন্ডিশনে চলে যেতে পারে। আবার কি, সাইট্রিক অ্যাসিড সাইকেলের থেকে অনেকগুলো ইন্টারমিডিয়েট তৈরি হয়। আবার নর্মাল বডি মেটাবলিজমে যেমন ল্যাকটেট তৈরি হয়, গ্লিসারল তৈরি হয়, এগুলো ক্লিয়ার আউট করার জন্য গ্লুকোনিওজেনেসিসটা খুবই একটা এফেক্টিভ ওয়ে। আর যদি ক্রিটিক্যালি ইল কোনো পেশেন্ট থাকে, তাহলে তার গ্লুকোনিওজেনেসিসটা এক্সেস হয়ে যেতে পারে, যেটা লিডস টু হাইপারগ্লাইসেমিয়া এন্ড লিডস টু অ্যাডভার্স সিচুয়েশন, হ্যাঁ, ওটা তার জন্য অ্যাডভার্স সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। ক্লিয়ার? তাহলে ইম্পর্টেন্স অফ গ্লুকোনিওজেনেসিস যদি আমরা জিজ্ঞেস করি, তখন এই কথাগুলো বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো গ্লুকোনিওজেনেসিস প্রসেসে আমরা চলে যাই, হ্যাঁ। তাহলে তুমি যখনই বলবা, তোমাকে জিজ্ঞেস করবো হোয়াট ইজ গ্লুকোনিওজেনেসিস, তুমি যখন বলবা যে ফরমেশন অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স, হ্যাঁ, তখনই আমি জিজ্ঞেস করবো কি, আমরা কি জিজ্ঞেস করি ভাইবাতে, যে আচ্ছা এই যে নন কার্বোহাইড্রেট সোর্স বললা, তাহলে এই সোর্স গুলো কি কি? তাহলে সোর্স গুলো কি? এই যে সাবস্ট্রেট, এটাই হচ্ছে এই সোর্স। ঠিক আছে, তাহলে গ্লুকোনিওজেনেসিস প্রসেসে সাবস্ট্রেট হিসেবে কাজ করে 1 নম্বরে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, এটা খুব ভালো করে মনে রাখো, এটা আমি বোল্ড করে দিয়েছি মনে রাখার জন্য। এক সাবস্ট্রেট বা সোর্সটা কি, 1 নম্বরে বলবা যে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড। তারপরে কি আছে, ল্যাকটেট, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, পাইরুভেট, ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল, প্রোপায়োনেট। প্রোপায়োনেটটা এটা হচ্ছে আমাদের হিউম্যান মানে সাধারণত রুডিমেন্টারি অ্যানিমাল যেগুলো, সেগুলো এটা ইউজ করে আমাদের বডিতে ব্যাকটেরিয়া প্রোপায়োনেট থেকে গ্লুকোনিওজেনেসিস করতে পারে, হ্যাঁ, গ্লুকোজ তৈরি করতে পারে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, এরপরে ল্যাকটেট, গ্লিসারল, হ্যাঁ, তারপরে বাকিগুলো বলো, ফ্যাটি অ্যাসিড, পাইরুভেট, টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েটস, প্রোপায়োনেটস, হ্যাঁ, এগুলো সাবস্ট্রেট। আচ্ছা, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড কোনটা, এর পরের কোশ্চেনই আসবে এইটা, হ্যাঁ, এটা আমরা একটু পরে বলছি। যদিও তোমরা অলরেডি অ্যামিনো অ্যাসিড যখন পড়েছো এটা জেনে গেছো, তারপরে আরেকবার আমরা বলবো। আচ্ছা, এখন আমরা তাহলে বলছি যে যখন আমরা স্টেপ গ্লুকোনিওজেনেসিস স্টেপসটা চলবে, যে কোনো স্টেপস লেখার সময় আমাদের একটু স্যালিয়েন্ট ফিচারটা লিখে দিলে সেটা হচ্ছে আমাদের মার্ক ক্যারি করে ভালো, হ্যাঁ, বা একটা সামারি হিসেবে আমরা সেটা লিখে দিতে পারি। প্রথমে আমরা সাবস্ট্রেট লিখলাম, এরপরে কি এই প্রসেসের প্রোডাক্ট কি হবে, গ্লুকোজ। ঠিক আছে, কোথায় হবে, সাইট হচ্ছে মেইনলি লিভার, 90% গ্লুকোনিওজেনেসিস লিভারে হয়, এছাড়া কিডনিতে 10% থেকে 40% পর্যন্ত হতে পারে, হ্যাঁ।
ইন্টেস্টাইনাল গ্লুকোনিওজেনেসিসের এনজাইম গুলো আছে, হ্যাঁ, কিন্তু কিভাবে করে বা কখন করে এটা এখনো ক্লিয়ার না আমাদের কাছে। তবে মেইন সাইট হচ্ছে লিভার, কিডনিতেও হয়, তার সাথে ইন্টেস্টাইনে হতে পারে। কম্পার্টমেন্ট, তাহলে এই যে লিভার, কিডনি এগুলোর কোথায় হয়? সেলের ভিতরে, সাইটোপ্লাজমেও হয়, মাইটোকন্ড্রিয়াতেও হয়, ঠিক আছে। এবং এই এই রিঅ্যাকশনের নেচারটা হচ্ছে অ্যানাবলিক। কোনো একটা কম্পাউন্ড সে তৈরি করে, হ্যাঁ, ব্রেকডাউন করে না, তৈরি করে। আচ্ছা, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, যেটা বলছিলাম সেটি কি? আমরা জানি যে আমাদের বডিতে কি 20 অ্যামিনো অ্যাসিড আছে, তাই না? এর মধ্যে কিছু আছে এসেনশিয়াল, কিছু আছে নন এসেনশিয়াল। এবং অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম যখন আমরা পড়বো তখন দেখবো ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন এই প্রসেসগুলো চলে, হ্যাঁ। তাহলে এই প্রসেসে কি হয়? এই প্রসেসে একটা অ্যামিনো অ্যাসিড থেকে একটা অ্যামিনো অ্যাসিড যে দুইটা ফেট হতে পারে। একটা কি, অ্যামিনো অ্যাসিড থেকে, বেশিরভাগ অ্যামিনো অ্যাসিড থেকে কি তৈরি হয়? পাইরুভেট তৈরি হয়। পাইরুভেট থেকে আবার কার্বক্সিলেশন প্রসেসে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়, হ্যাঁ? আর এই অক্সালো অ্যাসিটেট থেকে তখন এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের একটা কম্পাউন্ড, সাইট্রিক অ্যাসিড সাইকেলের একটা কম্পাউন্ড হচ্ছে অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট থেকে গ্লুকোজ তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে যতগুলি অ্যামিনো অ্যাসিড যে কোনো ভাবে হোক, যেমন এখানে আর্জিনিন, গ্লুটামিন, হিস্টিডিন, প্রোলিন, এগুলো কি প্রথমে গ্লুটামেট হবে, গ্লুটামেটটা হবে আলফা কিটো গ্লুটারেট, এরপরে সাইট্রিক অ্যাসিড সাইকেলের বাকি পাথওয়ে ইউজ করে এটা অক্সালো অ্যাসিটেট হবে, এবং অক্সালো অ্যাসিটেট থেকে তখন কি হবে? গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে। আবার দেখো যে আইসোলিউসিন, মেথিওনিন, থ্রেওনিন আর হচ্ছে ভ্যালিড, এগুলো কি হবে? এগুলো হবে সাকসিনাইল কোয়ে, তারপরে এটা থেকে আবার বাকি পাথওয়ে ইউজ করে অক্সালো অ্যাসিটেট, এরপরে গ্লুকোজ, ঠিক আছে। ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন, এটা কি প্রথমে ফিউমারেট হবে, এরপরে বাকি প্রসেস চলবে। আর্জিনিন, অ্যাসপার্টেট, অক্সালো অ্যাসিটেট হবে সরাসরি। আবার অ্যালানিন, সিস্টিন, গ্লাইসিন, সেরিন, ট্রিপ্টোফ্যান, এগুলো কি প্রথমে পাইরুভেট হবে, এরপরে অক্সালো অ্যাসিটেট। তাহলে এই সব যতগুলি নাম বললাম সবগুলি কি আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে। এই জন্য এটাকে আমরা বলি গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এখন এখানে যেগুলোর নাম বলেছি মোটামুটি এখানেও কিন্তু একই নাম আছে। তাহলে এগুলো কি হয়? এই যে লিউসিন, লাইসিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, হ্যাঁ, এগুলোর মধ্যে কি লিউসিন আর লাইসিন এই দুটো নাম আমি বলি নাই এতক্ষণ যেগুলো বললাম। তাহলে লিউসিন আর লাইসিন এগুলো কি করে? এগুলো অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, যেটা থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এবং অ্যাসিটাইল কোয়েটা আলটিমেটলি কি করে? আমাদের বডিতে কিটোজেনেসিস প্রসেসে কিটোন বডি তৈরি করে, ঠিক আছে। তাহলে এই অ্যামিনো অ্যাসিড গুলো কেউ আমরা বলি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। আরো আছে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড কি? আইসোলিউসিন, লিউসিন, ট্রিপ্টোফ্যান, ঠিক আছে। এগুলো এখন এগুলো হচ্ছে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড এবং বাকি সবগুলো গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড। এখন কিছু অ্যামিনো অ্যাসিড আছে গ্লুকোজেনিকও আবার কিটোজেনিকও। তাহলে সেগুলো বাদ দিলে শুধুমাত্র আমরা দেখছি যে লাইসিন আর লিউসিন, হ্যাঁ, এই যে লিউসিন আর লাইসিন এই দুটো অ্যামিনো অ্যাসিড সোললি কিটোজেনিক, ঠিক আছে। এরা গ্লুকোজেনিক না, কোনোভাবেই এটা থেকে গ্লুকোজ তৈরি হয় না, শুধুমাত্র কিটোন বডি তৈরি হতে পারে অ্যাস্টাইল কোয়ে ফর্মেশন হয়। তাহলে বাকি সব অ্যামিনো অ্যাসিড গুলো আমরা বলবো গ্লুকোজেনিক। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে গ্লুকোজেন, তুমি যখন সাবস্ট্রেট বলবা যে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, তখন আমরা জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড। তাহলে কি বলতে হবে? যে যেসব অ্যামিনো অ্যাসিড থেকে পাইরুভেট তৈরি হয় সেখান থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়, অথবা সাইট্রিক অ্যাসিড সাইকেলের যে কোনো একটা ইন্টারমিডিয়েটস এর মাধ্যমে এরা অক্সালো অ্যাসিটেট তৈরি করে গ্লুকোজ তৈরি করতে পারে, সেগুলো সব গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড। এক্সাম্পল তো যে কোনো একটা নাম বললেই হবে। আর কিটোজেনিক কি? কিটোজেনিক হচ্ছে শুধুমাত্র যেটা থেকে অ্যাসিটাইল কোয়ে হয়ে অথবা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, যেসব অ্যামিনো অ্যাসিড থেকে, সেগুলো হচ্ছে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। সোললি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড শুধুমাত্র দুইটা, লিউসিন আর লাইসিন। ক্লিয়ার তো এতক্ষণ যেটা বললাম? আচ্ছা, তাহলে এখন আমরা স্টেপসে চলে যাই। হ্যাঁ, গ্লুকোনিওজেনেসিস স্টেপস কি? আমরা গ্লাইকোলাইসিস পড়েছি, তাই না? তাহলে হওয়ার কথা ছিল কি? গ্লাইকোলাইসিস ছিল গ্লুকোজ থেকে ব্রেকডাউন হয়ে পাইরুভেট তৈরি করা, আর গ্লুকোনিওজেনেসিস কি? ঠিক উল্টা প্রসেসটা হওয়ার কথা ছিল, তাই না? পাইরুভেট থেকে উল্টো পথে গিয়ে গ্লুকোজ তৈরি করা। কিন্তু মেইনলি এটাই হয়, এই প্রসেসটাই হয়। কিন্তু আমরা যখন গ্লাইকোলাইসিস পড়েছিলাম
তখন কি বলেছিলাম যে কয়েকটা জায়গায় কয়েকটা স্টেপস হচ্ছে ইরিভার্সিবল ছিল, তাই না? রিভার্সিবল ছিল না। তাহলে ইরিভার্সিবল স্টেপস গুলো ওটা কি? ওটা হচ্ছে এনার্জির একটা ব্যাপার স্যাপার ছিল, তাই না? এনার্জি এটিপি ইউজড হওয়া অথবা এটিপি তৈরি হওয়ার একটা ব্যাপার ছিল। তাহলে সেই প্রসেসগুলোকে আমাদের একটু বাইপাস করতে হয়। বাইপাস করার জন্য আমাদের আলাদা একটা পাথওয়ে লাগে, হ্যাঁ? আর বাকি সব গ্লাইকোলাইসিসের স্টেপস গুলো ইউজ করে, হ্যাঁ? তাহলে গ্লুকোনেওজেনেসিসটা গ্লাইকোলাইসিস প্রসেস ইউজ করে, কিন্তু সিম্পল রিভার্সাল অফ গ্লাইকোলাইসিস না, কয়েকটা স্টেপে এটা একটু অন্য পাথওয়ে ইউজ করে। এছাড়া কি সাইট্রিক অ্যাসিড সাইকেলের কিছু পাথওয়ে ইউজ করতে পারে এবং অন্যান্য রিঅ্যাকশন একটু হতে পারে। তাহলে গ্লাইকোলাইসিসটা মেইনলি আমরা গ্লাইকোলাইসিসটার রিভার্স পাথওয়েটাই পড়বো, তার সাথে আরো কিছু আছে, হ্যাঁ, পাথওয়ে। তো গ্লাইকোলাইসিসের কোন পাথওয়ে গুলো একটু অন্য পথে বাইপাস করার দরকার হয়? তিনটা রিঅ্যাকশন ছিল ইরিভার্সিবল, হ্যাঁ? এই তিনটা রিঅ্যাকশন ক্যাটালাইসিস করতে কে? হেক্সোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ এন্ড পাইরুভেট কাইনেজ। আমরা একটু পরেই স্টেপসটা তোমাদের যখন শো করব তখন এটা আরো ক্লিয়ার হবে, হ্যাঁ? তাহলে এই তিনটা স্টেপস এর জন্য এনজাইম লাগে 4টা। এই তিনটা স্টেপ বাইপাস করার জন্য আমাদের এনজাইম লাগবে 4টা, হ্যাঁ? যেমন পাইরুভেট কাইনেজ, এই এনজাইমের যে রিঅ্যাকশনটা ছিল সেই রিঅ্যাকশনটা রিভার্স করার জন্য আমাদের দুইটা এনজাইম লাগে, পাইরুভেট কার্বক্সিলেজ আর ফসফোএনাল পাইরুভেট কার্বক্সি কাইনেজ, ঠিক আছে? এরপরের এনজাইম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এটাকে বাইপাস করার জন্য যে এনজাইম লাগে সেটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ। একদম শেষের যে পাথওয়ে অথবা গ্লাইকোলাইসিসের একদম প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে হেক্সোকাইনেজ দিয়ে ক্যাটালাইজ হয়, হ্যাঁ? এখানে কি হবে? এখানে গ্লুকোজ 6 ফসফেটেজ লাগবে বাইপাস করার জন্য। আচ্ছা, এখন আমরা পাথওয়েটা দেখি। এই যে বামের যে পাথওয়েটা দেখতে পাচ্ছ, তোমরা যদি হার্পারের বইটা খুলো, হ্যাঁ, হার্পারস ইলাস্ট্রেটেড বায়োকেমিস্ট্রি, ঠিক আছে? এটা 31st এডিশন যদি খোলো, তাহলে এখানে 173 নাম্বার পেজে এই স্টেপসটা দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ইজি করার জন্য এখানে একটু বলেছি। এখানে এটা তোমার সম্পূর্ণ গ্লুকোনেওজেনেসিস প্রসেসটা বোঝার জন্য এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা যদি তোমরা ভালো করে একটু স্টাডি করো তাহলে গ্লুকোনেওজেনেসিস পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এখন এটা খেয়াল করো, এই যে আমরা গ্লাইকোলাইসিস পড়েছিলাম, এখানেও বলতে পারি একই কথা। গ্লাইকোলাইসিস, হ্যাঁ, যেটি প্রসেস, প্রথমে গ্লুকোজ ছিল, সেখানে ছিল গ্লুকোজ 6 ফসফেট, এনজাইম কি ছিল? হেক্সোকাইনেজ, ঠিক আছে? হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ। তাহলে এটা একটা ইরিভার্সিবল স্টেপ ছিল। এরপরে কি? এর পরের স্টেপে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো, এটা রিভার্সিবল, এখানে কোনো তাহলে একই রিভার্স হবে, সিম্পল। এর পরের স্টেপ ছিল ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হলো, ঠিক আছে? এরপরে এগুলো আবার সবই রিভার্সিবল স্টেপে গিয়ে শেষে গিয়ে এসে আবার কি হলো? ফসফোইনল পাইরুভেট, সেখান থেকে তৈরি হবে পাইরুভেট, এটা আবার ইরিভার্সিবল স্টেপ। এখন গ্লাইকোলাইসিস প্রসেসটা চলেছে কি সাইটোসলে, হ্যাঁ? আর আমরা এই গ্লুকোনেওজেনেসিস বললাম, ঠিক এর কি নিচের থেকে শুরু হবে, উপরের দিকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উঠতে উঠতে গ্লুকোজ তৈরি হবে। তাহলে আর এই স্টেপটা কি হবে? এটা হচ্ছে আমরা বলেছি কি সাইটোসলেও হবে, মাইটোকন্ড্রিয়াতেও হবে। মাইটোকন্ড্রিয়া কখন দরকার? এই যে পাইরুভেট থেকে যখন আমাদের গ্লুকোজ তৈরি হবে তখন কি হবে? এই পাইরুভেটটাকে ফর্ম করতে হয় কি সরাসরি, এটা কি পাইরুভেট থেকে ফসফিনাল পাইরুভেট হতে পারে না, একটা স্টেপ লাগে, সেটা কি অক্সালো অ্যাসিটেট। এই অক্সালো অ্যাসিটেট হওয়ার জন্য এটা তখন মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে এনজাইম আছে পাইরুভেট কার্বক্সিলেজ, ঠিক আছে? এই এনজাইমটা দিয়ে পাইরুভেট থেকে, পাইরুভেটে আমাদের কার্বন ছিল কয়টা? 2টা, আর সরি 3টা পাইরুভেটে কার্বন ছিল 3টা, আর এখানে কার্বক্সিলেশন প্রসেস হবে এবং অক্সালো অ্যাসিটেট যেটা তৈরি হবে সেটা কার্বন হচ্ছে 4টা, 4 কার্বন, হ্যাঁ? এখন অক্সালো অ্যাসিটেটটা কি হবে? অক্সালো অ্যাসিটেট থেকে তখন বাকি প্রসেসগুলো চলবে সাইটোসলে। কিন্তু এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে অক্সালো অ্যাসিটেট তৈরি হলো, এটা যখন সাইটোসলে বের হয়ে যাবে তখন একটা আরেকটু জটিল এই বের হওয়ার প্রসেসটা। প্রথমে অক্সালো অ্যাসিটেট থেকে এই যে এটা টিসিএ সাইকেলের কিছু পোরশন ইউজ করবে, আমরা বলেছিলাম কোনটা ইউজ করবে? অক্সালো অ্যাসিটেট থেকে এই রিভার্স প্রসেসে ম্যালেট তৈরি হতে হবে এবং ম্যালেটটা তখন
এটা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসলে বের হয়ে আসবে। অক্সালোঅ্যাসিটেট সরাসরি এটা বের হতে পারে না। হ্যাঁ, এটাকে ম্যালেটে কনভার্ট হতে হবে, তারপরে ম্যালেটটা সাইটোসলে আসবে, সাইটোসলে এসে আবার অক্সালোঅ্যাসিটেটে কনভার্ট হবে, এরপরে প্রসেসটা হচ্ছে এখান থেকে ফসফোইনল পাইরুভেট হবে। তাহলে পাইরুভেট থেকে ফসফোইনল পাইরুভেট, এটা একটা গ্লাইকোলাইসিসের ছিল একটা প্রসেস, এখানে হচ্ছে দুইটা স্টেপ। একটা হচ্ছে পাইরুভেট থেকে প্রথমে হবে অক্সালোঅ্যাসিটেট, এরপরে এই যে অক্সালোঅ্যাসিটেট থেকে আবার তৈরি হবে ফসফোইনল পাইরুভেট। এই জন্য এনজাইম লাগবে দুইটা, একটা এনজাইম পাইরুভেট কার্বক্সিলেজ আর একটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেজ। হ্যাঁ, দুইটা এনজাইম। তাহলে এখন ফসফোইনল পাইরুভেট হলো, এরপরে স্টেপ গুলো সরাসরি রিভার্স, এবার এখান থেকে এটা, তারপরে এটা, এটা, এটা এরকম হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যখন আসবে তখন আমাদের এনজাইম লাগবে কোনটা? এনজাইম লাগবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ। ঠিক আছে, তোমরা যদি এটা ফলো করো, এখানে একটু বড় করে লেখা আছে, এখানে দেখবে যে ব্লু দিয়ে যেটা, এটা হচ্ছে গ্লুকোনেওজেনেসিস। হ্যাঁ, আর রেড যেটা সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের স্টেপস। ঠিক আছে, তাহলে আমরা গ্লুকোনেওজেনেসিস আমরা কিন্তু নিচ থেকে শুরু করছি। এটা কেন? এই যে গ্লাইকোলাইসিসের রিভার্সাল যে স্টেপস, এটা বোঝানোর জন্য আমরা নিচ থেকে শুরু করছি। তাহলে ঠিক আছে, এখন আমরা কোথায় আসলাম? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তৈরি হলো ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এটা ওভারকাম করলে কিভাবে? এই ইরিভার্সিবল স্টেটটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ এনজাইম দিয়ে। হ্যাঁ, তাহলে সিম্পল, তোমরা হচ্ছে এই যে সাবস্ট্রেটের নাম মনে রাখে, তার সাথে এএসি যোগ করলে এনজাইমটার নাম পেয়ে যাচ্ছ। এরপরের স্টেপ যেটা ফ্রুক্টোজ 1,6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, একইভাবে রিভার্স হলো। এখান থেকে আরেকটা এনজাইম লাগবে এই যে রিভার্সিবল স্টেটটা রিভার্স করার জন্য, সেটার নাম গ্লুকোজ 6 ফসফেট। তাহলে সাবস্ট্রেট ছিল গ্লুকোজ 6 ফসফেট আর এনজাইম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ। ঠিক আছে, এটা চলে গেল কি, গ্লুকোজ তৈরি হয়ে গেল, আমরা গ্লুকোজ পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে গ্লুকোনেওজেনেসিসের স্টেপস। এখন যদি কেউ পাইরুভেট যখন সাবস্ট্রেট থাকবে তখন এই স্টেপটা ইউজ হবে। এই যে এই ছবিতে দেখো, এই যে গোল করে দেওয়া আছে লাল, হ্যাঁ লাল, এই যে সার্কেল করে দেওয়া আছে, এই সার্কেল গুলো কি এক একটা গ্লুকোনেওজেনেসিস সাবস্ট্রেটের এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এই যে পাইরুভেট দিয়ে যখন এন্ট্রি হবে তখন জাস্ট এই স্টেপটা ফলো করবে। এরপরে যখন কিনা হবে আলফা কিটোগ্লুটারেট বা কোনো গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড যেটা কিনা আলফা কিটোগ্লুটারেটে কনভার্ট হয়, সেটা কি হবে? প্রথমে টিসিএ সাইকেলের এই স্টেপ গুলো ফলো করবে, তারপরে এটা বাকি স্টেপ গুলো দিয়ে গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, এগুলো সব মানে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের এন্ট্রি পয়েন্ট গুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, যদি গ্লিসারল হয়, এখান থেকে গ্লিসারল থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হবে এবং বাকি স্টেপটুকু ফলো করবে। ঠিক আছে, তাহলে তোমাদের যখন আমরা স্টেপসটা, তো আমরা অ্যাকচুয়ালি আসলে ভাইভাতে জিজ্ঞেস করি না, রিটেনে তোমাদের স্টেপস আসতে পারে, ভাইভাতে তোমাদের কি মনে রাখতে হবে? এই যে তিনটা স্টেপ যেটা ইরিভার্সিবল ছিল, এই তিনটা স্টেপকে ওভারকাম করার জন্য আমাদের কোন কোন এনজাইম গুলো লাগছে, হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন গ্লুকোনেওজেনেসিস রেগুলেট করে কে কে? দুইটা হরমোন করে। আমরা জানি যে গ্লুকোজ লেভেল বাড়ায় যেসব হরমোন, সেগুলোই গ্লুকোনেওজেনেসিসকে রেগুলেট করবে, গ্লুকাগন, এপিনেফ্রিন। এছাড়া যতক্ষণ সাবস্ট্রেট অ্যাভেলেবল থাকবে গ্লুকোনেওজেনেসিস প্রসেস চলতে থাকবে। আবার ওই যে চারটা এনজাইম বললাম, সেই চারটা এনজাইম সিনথেসিস যতক্ষণ অ্যাডিকুয়েট থাকবে এই প্রসেসও চলতে থাকবে। ঠিক আছে, তাহলে গ্লুকোনেওজেনেসিস প্রসেস আমাদের স্টেপ সম্পর্কে আমরা জানলাম। এখন আরেকটা কথা আমরা বলি, সেটা হচ্ছে যে কোরি সাইকেল অথবা ল্যাকটিক অ্যাসিড সাইকেল। এটা কি আমরা গ্লুকোনেওজেনেসিস কি বলেছি যে এটা আমাদের নরমালি কি ব্লাড গ্লুকোজ লেভেলটা মেইনটেইন করে, তাই না? বিশেষ করে স্টারভেশনের সময়, ফাস্টিং এর সময় না খেয়ে থাকলে, তাই না, বা কার্বোহাইড্রেট কম খেলে। এই প্রসেসেরই একটা হচ্ছে কোরি সাইকেল বা ল্যাকটিক অ্যাসিড সাইকেল। তাহলে এই প্রসেসে গ্লুকোজ ফর্মেশন হলো সাধারণত দুই ধরনের কম্পাউন্ড থেকে। এক ধরনের কম্পাউন্ড কি, যেগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড গুলো, সেগুলো সরাসরি গ্লুকোজে কনভার্ট হচ্ছে। আর এক ধরনের প্রোডাক্ট কি, যেগুলো হচ্ছে গ্লুকোজেরই মেটাবলিক প্রোডাক্ট ছিল, তাই না? যেমন পাইরুভেট একটা, আবার অক্সালো অ্যাসিডের একটা, আবার হচ্ছে গ্লিসারল একটা, এগুলো কি গ্লুকোজেরই মেটাবলিক প্রোডাক্ট।
এগুলো থেকে বা ল্যাকটেট, হ্যাঁ, এগুলো থেকে কি তৈরি হচ্ছে, এগুলো থেকে আবার গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে একটা প্রসেস হচ্ছে সরাসরি অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে, আর একটা গ্লুকোজেরই মেটাবলিক যে মেটাবোলাইট ছিল সেগুলো থেকে আবার গ্লুকোজ তৈরি হচ্ছে। তো যেগুলো হচ্ছে গ্লুকোজের মেটাবোলাইট যেমন ল্যাকটেট, হ্যাঁ, এটা কি হয়, এটা স্কেলিটাল মাসল অথবা হচ্ছে আরবিসি তে এটা ফর্মেশন হলো, গ্লাইকোলাইসিস প্রসেসে ফর্মেশন হলো। হওয়ার পরে কি হবে, এটা তখন আবার চলে যাবে লিভারে, ঠিক আছে, ব্লাড দিয়ে লিভারে চলে যাবে। লিভারে গিয়ে এই ল্যাকটেটটা তখন গ্লুকোনেওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি হবে। কারণ গ্লুকোনেওজেনেসিস প্রসেস কোথায় হয়, আমরা বলেছি লিভারে মেইনলি হবে, এছাড়া কিডনিতে হবে, ইন্টেস্টাইনে হতে পারে, কিন্তু মনে রাখতে মেইন সাইট হচ্ছে লিভার আর কিডনি। তাহলে স্কেলিটাল মাসলে গ্লুকোনেওজেনেসিস হতে পারে না, যে এখান থেকে যখন ল্যাকটেট তৈরি হলো, ল্যাকটেটটা ব্লাড দিয়ে লিভারে যাবে, সেখানে গ্লুকোজে কনভার্ট হবে গ্লুকোনেওজেনেসিস প্রসেসে। এরপরে এই গ্লুকোজটা আবার ব্লাড এই গ্লুকোজটাকে ক্যারি করে আবার পেরিফেরিতে নিয়ে আসবে, আমাদের স্কেলিটাল মাসলে বলো, আরবিসিতে বলো, বা যে কোনো জায়গায় যেখানে দরকার গ্লুকোজ সেখানে সাপ্লাই দিল। তাহলে এই যে সাইক্লিক প্রসেসে যেটা চলছে, এটাকে বলা হচ্ছে কোরি সাইকেল। তাহলে গ্লাইকোলাইসিসের প্রোডাক্টগুলো ইউজ করে আমাদের বডি যে গ্লুকোনেওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি করছে, আবার সেই অর্গানে সাপ্লাই দিচ্ছে, সেখানে আবার বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা আবার লিভারে আসছে, আবার গ্লুকোজ হচ্ছে, আবার যাচ্ছে, এই সাইক্লিক প্রসেসটাকে বলা হয় কোরি সাইকেল অথবা ল্যাকটিক অ্যাসিড সাইকেল। হ্যাঁ, এটা কি করে, এটা হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে মেইনটেইনে হেল্প করবে। হ্যাঁ, কোরি সাইকেল। আরো একটা সাইকেল আছে, সেটা হচ্ছে বলা হয় গ্লুকোজ অ্যালানিন সাইকেল। নরমালি কি, অ্যালানিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, এটা কোত্থেকে আসে, প্রোটিন থেকে আসে, ঠিক আছে, যেমন পাইরুভেট থেকে তারপরে অ্যালানিন হয়। আমরা যখন ডিঅ্যামিনেশন ট্রান্সঅ্যামিনেশন করবো এটা আরেকটু ক্লিয়ার হবে। এই অ্যালানিনটা কি হয়, অ্যালানিন নর্মাল প্রসেস কি, এটা হচ্ছে লিভারে যাবে, লিভার তখন কি হবে, ডিঅ্যামিনেশন প্রসেসে এখান থেকে অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়াটা ইউরিয়া সাইকেলে চলে যাবে, অথবা এই অ্যালানিন থেকে অন্য একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, এটা হচ্ছে নর্মাল প্রসেস। কিন্তু যখন ফাস্টিং কন্ডিশনে থাকে কেউ, তখন তার অ্যালানিন প্রোডাকশনটা অনেক বেশি বেড়ে যায়, স্কেলিটাল মাসল থেকে অনেক বেশি অ্যালানিন আউটপুট হয়, যেটা লিভারের যে নর্মাল যে ডিঅ্যামিনেশন ট্রান্সঅ্যামিনেশন ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি হয়। তখন কি হবে, এই অ্যালানিন তখন ট্রান্সঅ্যামিনেশন প্রসেসে পাইরুভেট তৈরি করবে, ঠিক আছে, এই পাইরুভেট থেকে তখন তৈরি হবে আবার ওই গ্লুকোনেওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি হবে, সেই গ্লুকোজটা আবার ব্লাড দিয়ে পেরিফেরিতে যাবে, সেই স্কেলেটাল মাসলে আবার সাপ্লাই দিবে গ্লুকোজ, আবার সেখান থেকে পাইরুভেট তৈরি হয়ে সেটা আবার অ্যালানিনে কনভার্ট হলো, অ্যালানিনটা আবার আসলো লিভারে। এই যে সাইক্লিক প্রসেসে গ্লুকোজ সাপ্লাই চলছে, এই সাইক্লিক প্রসেসটাকে বলা হচ্ছে গ্লুকোজ অ্যালানিন সাইকেল, ঠিক আছে। তাহলে এই গ্লুকোজ অ্যালানিন সাইকেল কি করে আমাদের, এটা হচ্ছে যে মাসল গ্লাইকোজেনকে, নর্মালি যে মাসলে যে গ্লাইকোজেন থাকে ব্রেকডাউন হয়ে, সেটা কিন্তু গ্লুকোজ আমাদের ব্লাডে গ্লুকোজ সাপ্লাই দিতে পারে না, হ্যাঁ, একটা এনজাইম নাই মাসলে, হ্যাঁ, সেই জন্য এই মাসল গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে গ্লুকোজ সাপ্লাই দিতে পারবে না। তখন কি হয়, তাহলে সেই গ্লাইকোলাইসিস হয়ে যে পাইরুভেট তৈরি হলো, সেই পাইরুভেট থেকে অ্যালানিন তৈরি হবে, এবং এই অ্যালানিন লিভারে গিয়ে আবার গ্লুকোজে কনভার্ট হয়ে সেইটা আবার মাসলে সাপ্লাই দিতে পারবে। হ্যাঁ, একটু জটিল প্রসেস, একটু ঘোরানো প্রসেসে। তাহলে এভাবে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা মেইনটেইন হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গ্লুকোনেওজেনেসিস প্রসেস, এর সাথে কিভাবে আমাদের বডি গ্লুকোনেওজেনেসিস প্রসেসকে ইউজ করে ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন করে, এটা সম্পর্কে আমরা জানলাম। তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।